অভাগিনী, সন্ধ্যাবেলা পোলার বাড়ি থেকে তোরে দেখতে আইব। এই লাল শাড়ি খান পইরা নে। আর লাল্লা কইরা এইবার যদি তোরে পছন্দ করে তাহলে আমি আপদখানা বিদায় কইরা বাঁচি, নইলে পাশের পাড়ায় বুড়া মকবুল কাচির লগে তোর বিয়া পড়াইয়া দিমু। এই মাইয়াটা আমার জীবনটারে অতিষ্ঠ কইরা ফাইলাইছে। জন্মের সময় নিজের মায়েরে খাইছে, 16 বছর ধইরা আমার ঘাড়ে ঝুললে আছে। মাঝে মাঝে ইচ্ছা লয় বিষ খাওয়াইয়া মাইরা ফালাই। এসব কথা বলে রাগে গজগজ করতে করতে হামিদা বেগম দ্রুত পায়ে দরজা ঠেলে রুম থেকে বের হয়ে গেলেন। কোহিলি তার সব কথা শুনে শুধু মুচকি হাসল। শাড়িটা আলতো করে হাতে তুলে এপাশ ওপাশ উল্টে পাল্টে দেখছে। আকাশি রংটা কোহিলির ভীষণ পছন্দ। শাড়িটার দিকে তাকাতেই ওর চোখে মুখে পুরোপুরি একখানা হাসি ফুটে উঠল। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। পরলে ঠিক কেমন লাগবে, কেমন করে ওকে মানাবে। কোহিলের পাশে 10 বছরের ছোট্ট আরিফা মন খারাপ করে বসে আছে। এবার ছল ছল চোখে জমে থাকা অশ্রু সামলে কাপা গলায় প্রশ্ন করল, আফু, আম্মাই তোমার লগে তো খারাপ ব্যবহার করে, তোমার কি কান্দন আয় না? কোহিলি উদাস মনে বসেছিল। এমন কথাবার্তা নতুন কিছু নয়, প্রায় প্রতিদিনের ওর কানে আসে। কোহিলি দুঃখিত হৃদয় নিয়ে শান্ত স্বরে বলল, প্রায় প্রতিদিনই ওর কানে আসে। কোহলি দুঃখিত হৃদয় নিয়ে শান্ত স্বরে বলল, মায়েরা এমনই হয় আরু, মেয়েদের একটু কড়া শাসনে রাখেন, এতে খারাপ লাগার কি আছে? আরিফা নাছোড়বান্দা, চোখে এখনো জমে আছে অভিমান। বলল, আমার সব সময় তোমার লগে রাগ দেখায়, কাজ করায়, বিনা দোষে মারে। কই, আমার লগে তো এমন করে না আভু। তুমি অনেক শক্ত মনের মানুষ, সব কিছু হাসি মুখে মাইনা নাও। তয় আব্বা কিন্তু তোমার অনেক বেশি ভালো পায়। কোহলি হালকা করে হাসলো। আরিফার কথাটা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা বলু, এই কথা এখন বাদ দে। এসব কথা বললে মা শুনে রেগে যাবে। আর আমি শাড়ি পরে একটুখানি সাজি, দেখ না আকাশি রঙের শাড়িটা ভীষণ সুন্দর, পরলে আমাকে কেমন লাগবে বলতো? আরিফা এবার একটু মন খুলে তাকালো, চোখে জল মুছে মুচকি এসে বলল, এমনি তোমার অনেক ভালো দেখায়, আর সাজগোজ করলে একদম আকাশে পরিল্লাহান লাগবে। আজকেও পোলার বাড়ির লোকজন দেখবা, তোমার খুব পছন্দ করব। আরিফা একটু থামলো, কণ্ঠটা হঠাৎ ভারী হয়ে এলো। আপু, বিয়ার পর তুমি কি আমারে ছাইড়া যাইবা? কোহেলি আবার চোখে তাকিয়ে উত্তর করলো, এভাবে বলিস না বোনু, তাহলে আমার মন খারাপ হবে। লক্ষ্মী বোন আমার, কান্না বন্ধ কর। তুই কাঁদলে আমারও যে কান্না পায়। আয়, আমাকে শাড়ি পরতে সাহায্য কর, দেরি করলে মা এসে আবার বকবেন। গাঢ় আকাশি রাঙা শাড়ি পরে সন্ধ্যা 7:09। 16 বছরের কোহিলি ছেলেপক্ষের সামনে বসে আছে। পাশে দাঁড়িয়ে হামিদা বেগম সৎ মেয়ের ভূয়সী প্রশংসা করিয়ে যাচ্ছেন, আর ঘরে উপস্থিত সবাই হাসি মুখে সেসব শুনছেন। কোহলি লজ্জায় মাথা নিচু করে বসে আছে। ছেলের মা বোন একের পর এক প্রশ্ন ছড়ে দিচ্ছে, সে ভয়াতুর কণ্ঠে শুধু সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে। হঠাৎ করে সামনে বসে থাকা এক পুরুষের দিকে কোহলির নজর আটকে গেল। উজ্জ্বল বর্ণের মানুষটা, গড়পড়তা বাঙালিয়ানা চেহারা, চোখে মুখে নিরানন্দ এই গম্ভীর ভাব, বুকের কাছে হাত গুজে নীরবে বসে আছে। কোহলি যেন মুহূর্তে যেন থমকে গেল। চারপাশে কোনো শব্দ, কোনো কোলাহল আর ওর কানে ঢুকছে না। মনে হচ্ছে চোখ সরালেই ওর উজ্জ্বল অথচ নিঃশব্দ মানুষটা হারিয়ে যাবে। হামিদা বেগমের কর্কশ কণ্ঠে কোহিলি সম্মতি ফিরল, এই মাইয়া কই হারাইল রে? ওনাদের প্রশ্নের উত্তর দেয়। কোহলির ছোট্ট হৃদয়টা হঠাৎ প্রকম্পিত হয়ে উঠল, শরীরটা কেঁপে উঠল অজান্তে। মৃদু প্রায় শোনা না যাওয়ার মতো স্বর বলে উঠল, শুনছি তো। এক ভদ্রমহিলা কোহলির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়লেন, মা, তুমি কি রান্না করতে জানো? কোহলি একটু থেমে মাথা নিচু রেখে উত্তর দিল, জি, আমি মোটামুটি জানি। কায়রা খানম একটু হেসে পুনরায় জিজ্ঞেস করলেন, বিয়ের পর তোমাকে রান্না করতে হবে, পারবে তো? কোহলি এক মুহূর্তে চিন্তা করে নিল, তারপর ধীর কিন্তু স্থির কণ্ঠে জবাব দিল, আমি খুব পারবো। ছেলের বাড়ির লোকজন কোহলিকে বেশ পছন্দ করেছে। তারা জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে বিয়ের কাজ সম্পন্ন করতে চায়। হঠাৎ মেয়ের বিয়ে, এই ভাবনায় আনিস উদ্দিন কিছুটা চিন্তিত পড়ে গেলেন।
হুট করে সব আয়োজন করা মানে বড়সড় ঝামেলার ব্যাপার। তিনি ছেলে মামাকে জানালেন, এত দ্রুত সব কিছু করা সম্ভব নয়, গুছিয়ে নিতে আরও কিছুটা সময় দরকার। কায়রা খানম শান্তদস্ত দীর্ঘস্বরে বললেন, ভাই সাহেব, আমাদের হাতে ছেলে আমার ঢাকার শাহবাগ বারডিম হসপিটালের একজন অর্থোপেডিক ডাক্তার, মাত্র 10 দিনের ছুটি নিয়ে এসেছে। বিয়ের পর বউকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে যাবে। আপনাদের ছোট্ট মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু মেয়েটা হলেই চলবে। এই কথা শুনে আনিসুদ্দিন মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভেতরের সব দ্বিধা যেন এক হালকায় দূর হয়ে গেল। শেষমেশ সবাই মিলে আলোচনা করে আগামী শুক্রবার বিয়ের তারিখ চূড়ান্ত করলো। রাতে ডাইনিং টেবিলে বসে খান পরিবার একসঙ্গে ডিনার করছিল। বিয়ের ব্যাপারটা ঘিরে টেবিল জুড়ে চলছে নানান আলোচনা আর নীরব সমালোচনা। খানিকটা সময় চুপচাপ থাকার পর নীরবতা ভেঙে ইশরাক বলল, আম্মু, আর একটু ভেবে সিদ্ধান্ত নিলে হতো না? ইশরাক একটু থেমে আবার যোগ করলো, মেয়ের বয়স অনেক কম, হুট করে চিন্তাভাবনা ছাড়া কাজ করলে পরে পস্তাতে হবে, তখন আর লাভ হবে না। কায়রা খানম নির্বিকার কণ্ঠে জবাব দিলেন, বাবু, আমি যা ভাবার ভেবে নিয়েছি। এই মেয়েটাকে তোর বউ করে খানবাড়িতে নিয়ে আসবো। এই কথা নড়চড় হবে না। কি মিষ্টি দেখতে মেয়েটা, ওর কথা বলার ধরন কতটা গোছানো। কাজকর্ম জানে, ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। আমার কথা মিলিয়ে নিস বাবু। এই বিষয়ে ইশরাক আর কথা বাড়ালো না। চুপচাপ খাওয়া শেষ করে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়লো। চোখ বন্ধ করতেই অতীতের নানার ভাবনা ভিড় করতে লাগলো। চুপচাপ খাওয়া শেষ করে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই অতীতের নানান ভাবনা ভিড় করতে লাগলো। ইশরাক এই বিয়েটা চায় না। মায়ের পীড়াপিড়িতে এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়েছে। অন্যদিকে গভীর রাতে কোহেলি জেগে জেগে স্বপ্ন দেখছে। ওই উজ্জ্বল বর্ণের পুরুষ মানুষটার মুখখানা কিছুতেই মাথা থেকে নিষ্কাশন করতে পারছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে তার গম্ভীর চাহনি। নামটা অজানা, তবুও কোহলি মনে মনে ভেবে নিয়েছে, যদি ভবিষ্যতে ওই মানুষটা ওর বর হয় তবে তাকে সখা বাবু বলে ডাকবে। অবশেষে বিয়ের দিন ঘনিয়ে এলো। ছোট্ট কোহলিকে লাল রঙের বেনারসি পরিয়ে পুতুলের মতো সাজানো হয়েছে। ভারী অলঙ্কারে নুয়ে পড়েছে এক কিশোরীর শরীর। ইশরাক মনের বিরুদ্ধে গিয়ে কবুল বলেছে। নিয়মরক্ষা, হাসি, যান্ত্রিক উচ্চারণ সব মিলে বিয়ে সম্পন্ন হলো। এরপর এলো বিদায়ের পালা। কোহলি ওর বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বিষাদমাখা কণ্ঠে বলল, বাবা, ঠিকমতো ওষুধ খেও আর নিজের খেয়াল রেখো। মেয়ের এমন আহ্লাদ দেখে পাশে দাঁড়িয়ে থাকা হামিদা বেগম ভেতরে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। তিনি মনে মনে হাজার খানেক গালি দিয়ে ফেলেছেন। তারপর সামনে এগিয়ে এসে চোখ মুখ কুঁচকে বিরক্তির গলা চড়িয়ে হঠাৎ করে চেঁচিয়ে উঠলেন, হয়েছে মেয়ে, আর নেকাকানা কাঁদিস নে, এবার বিদায় হ। আমি খাটে গরু দুধ না রাখছি, গোসল কইরা ঘরে উঠুম। কোহলি সৎ মায়ের সামনে এসে দাঁড়ালো। গলাটা কাঁপছে, তবুও আকুল কণ্ঠে বলল, মা, আপনাকে কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। ছোট থেকে আমায় এত বড় করেছেন। শেষবারের মতো আমাকে একবার বুকে জড়িয়ে নেবেন। আর কখনো কোনো আবদার করব না। কথা শেষ হতে হামিদা বেগম আবার ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি কঠোর স্বরে বলেন, বড় করেছি, ভালো করে বিয়ে দিয়েছি, এইটাই অনেক বেশি। জলের ধরা অনেক দূরের কথা। বেশি বিলাসিতা ভালো না মেয়ে, চক্কের সমান থেকে দূর হ। ইশরাক স্তব্ধ দৃষ্টিতে দেখলেন দৃশ্যটি। একটা মেয়ে যে এতটা রুক্ষ, এতটা নির্দয় হতে পারে, এটা আসলে ওর জানা ছিল না। কোহলি অশ্রুশান্ত চোখে শেষবারের মতো বাড়িটার দিকে তাকালো। এই বাড়িতেই ওর শৈশব কেটেছে। কত স্মৃতি জড়িয়ে আছে প্রতিটি দেওয়ালে আর উঠানে। অথচ আর সব কিছু ছেড়ে যেতে হচ্ছে। সঙ্গে করে নিয়েছে শুধু মায়ের সাদা রঙের একটা শাড়ি, ওর বাইরে আর কিছুই নয়। কোহলি মনে প্রাণে প্রতিজ্ঞা হলো, এ বাড়িতে আর কখনোই ফিরবে না। কোহলি ওর ছোট্ট বোন আরিফার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে। অতিরিক্ত কান্নায় শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। চোখে মুখে জমে আছে গভীর বিষণ্ণতা। বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে নিজের ভাগ্যকে মেনে নেওয়ার চেষ্টা করলো। ঠোঁট নড়ে উঠল নিঃশব্দে। মা, তুমি যদি বেঁচে থাকতে আমাকে একটু বুকে জড়িয়ে নিতে না?
হঠাৎ কোহলির মনে প্রশ্ন জাগলো, তবে কি সত্যি আমি অপয়া? বিধাতার কাছে আমার একটাই অভিযোগ, এই ছোট্ট জীবনে এত দুঃখ, লাঞ্ছনা আর গাঞ্জনা দিল, সেসব সহ্য করার মতো ধৈর্যটুকু কেন দিল না? এসব ভাবতে ভাবতে কোহলির চোখ দুটো ধীরে ধীরে আবদ্ধ হয়ে এলো। হালকা ঘুমের ঘোরে ছোট্ট শরীরটা একপাশে হেলে পড়তে নিল। ঠিক তখনই ইশরাক হাত বাড়িয়ে ওকে ধরে ফেললো। এবার খুব সাবধানে গাড়ি ছিটে হেলান দিয়ে শুয়ে দিল। চারপাশ আনন্দের স্রোত ভাসছে, উল্লাসে প্রাণঘন হয়ে উঠছে। কোয়েলের চোখ মুখ ক্লান্তির ছাপ স্পষ্ট, অথচ পুরো রুমটি সতর্ক যত্নে সাজানো, যেন প্রতিটি কোণে উল্লাসের সাক্ষী। কোয়েলি বিছানার মাঝ বরাবর বউ সাজে বসে আছে, ওর সখাবাবুর আগমনের অপেক্ষায়। রাত ঘন্টা 12 পার হলো, তখনও সেই মানুষটির কোনো লেশমাত্র নিঃশব্দ উপস্থিতি নেই। হঠাৎ ইশরাক রুমে প্রবেশ করলো, হালকা শব্দে দরজা বন্ধ করে দিল। এক নজর কোহলির দিকে তাকিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে ফিরে যাওয়ার জন্য এগোলো। 10 মিনিট পর বের হলো, বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লো, অথচ কোহলির চোখে আকাঙ্ক্ষার প্রত্যাশার অগ্নি স্নান হতে থাকলো। কোহলি এতক্ষণ ধরে যার জন্য অপেক্ষা করেছে, সেই মানুষটা একবার ওকে চেয়ে পর্যন্ত দেখলো না। ছোট্ট কোহলির মুখ বিষাদের আচ্ছন্নে সম্পূর্ণ ঢেকে গেছে, হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছে। ধীরে বিছানা থেকে নেমে ফ্লোরে বসে কোহলির মৃদুস্বরে ডাকলো, ডাক্তার সাহেব, শুনছেন কি? ইশরাক তড়িৎ গতিতে চোখ খুলে কোহলির মুখপানে দর্শন করলো, চোখে মুখে বিস্ময়ের ছাপ, হালকা হাসি আর অদ্ভুতভাবে সুন্দর ভঙ্গি। এই প্রথমবার ইশরাক কোহলিকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করলো। ওর চোখ ঝলমল করছিল, মনে হচ্ছিল যেন ক্ষণিকের জন্য সবকিছু থমকে গেছে। তারপর সেই দৃষ্টি সরিয়ে কঠোর স্বরে প্রশ্ন চলল, কিছু বলবেন? কোহলি একটুখানি ইতস্ত বোধ নিয়ে ফিসফিস করে বলল, আমার না খুব ক্ষুধা পেয়েছে, সেই সকাল থেকে কিছু খায়নি, আপনি কি আমাকে একটু খাবার এনে দিতে পারবেন? ইশরাক দ্রুত গতিতে উঠে বসল এবং সামনে বসে থাকা কিশোরীর দিকে গাঢ় দৃষ্টিতে তাকালো। চেহারায় কুলুষিত ভাব, চোখের গভীরতা, মায়াভরা চাহনি যে কোনো মানুষকে অনায়াসে বিমোহিত করতে পারবে। তারপর ধীরস্বরে বলল, আমি এখনই খাবার নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন প্লিজ। বেশ কিছুক্ষণ পর ইশরাক খাবারের প্লেট নিয়ে রুমে ফিরে এলো। কোয়েলি হাত ধুয়ে খেতে বসেছে। ইশরাক বিছানায় চুপচাপ বসে ভাবছে, মেয়েটা সকাল থেকে কিছু খায়নি, অথচ ওই অভদ্র মহিলা ওকে খাবার খেতে দেয়নি। এ ধরনের মানুষ দুনিয়ায় বেঁচে আছে কেন? কোহলির শান্তটাকে ইশরাক হুঁশে ফেলল, চোখে চোখ রেখে অবসাদগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ডাক্তার, আপনি খাবেন না? ইশরাক মৃদুস্বরে জবাব দিল, না। কোহলি পূর্ণ বলল, বাবা বলেছেন স্বামী স্ত্রী একসাথে খাবার খেতে হয়, আপনি কি আমার সাথে খাবেন? ইশরাক কী বলবে বুঝতে পারছিল না, কপাল কুঁচকে তাকিয়ে রইল। কোহলি পাশে দাঁড়িয়ে প্রফুল্ল চিত্তে মুখ হাসি রেখা বজায় রেখে ইশরাকের মুখের সামনে ভাতের লোকমা বাড়িয়ে দিল। ইশরাক আর কোনো বাধা দিল না, কারণ ওর খুব ক্ষুধা পেয়েছে। খাওয়া শেষ করে কোহলি পরিশ্রান্ত স্বরে বলল, ডাক্তার, আপনি বিছানায় ঘুমান, আমি ফ্লোরে শুয়ে যাব। আপনার তো সাইনোসাইটিসের সমস্যা আছে, ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে যাবেন। ইশরাক বেশ আশ্চর্য হলো, পরিবারের বাইরে কেউ তো জানে না ওর সাইনোসাইটিসের কথা, তাহলে কোহলি জানলো কিভাবে? ইশরাক বিস্মিত কণ্ঠে প্রত্যুত্তর করলো, সমস্যা নেই, আলমারিতে ড্রেস রাখা আছে, আপনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে যান। কোহলি ইশরাকের মুখপানে গভীরভাবে তাকিয়ে শান্ত ভঙ্গিতে খুব কোমল কণ্ঠে বলল, আমি আগে থেকেই নিচে শুতে অভ্যস্ত, আপনি দয়া করে বিছানায় গিয়ে ঘুমান, নয়তো আমার আর রাতে ঘুম আসবে না। ইশরাক আর কথা বাড়ালো না, বিছানায় শুয়ে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। কোহলি ফ্লোরে শুয়ে উপরে ঘুরতে থাকা ফ্যানটার দিকে অপলক তাকিয়ে রইল। মনে মনে সখাবাবুকে নিয়ে কত কি ভেবে রেখেছিল, অথচ বাস্তবে কিছুই ঘটল না। ওর ক্লান্তিতে মাখা মুখে চিন্তার উদ্রেক স্পষ্ট। চোখ বন্ধ করে ভাবতে লাগলো, এই মানুষটা বোধহয় আমার নয়, আমি যেন উড়ে এসে জুড়ে পড়েছি। আমার জীবনে কি কারো বুকে ঠাঁই হবে না? কেন হলো না? কোহলির মনে প্রশ্ন জাগলো, আমি খুব বেশি পাপ করে ফেলছি নাকি?
অবহেলায় অববেলায় এইভাবে দিন চলে যায়। গভীর রাতের নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে আছে। কোলাহল বিচ্ছন্ন, কেবল নিজের হৃদস্পন্দন আর ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছে। এই স্তব্ধতায় মন গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ ইশরাকের ঘুম ভেঙে গেল। উঠে বসে কোহেলের পাশে ওর ঘুমাতো মুখে দৃষ্টি রাখলো। একদম শিশুদের মতো শান্তভাবে শুয়ে আছে। চোখের মনে সামান্য প্রসারিত, পাতার ভাঁজে মৃদু ফোলাভাব ফুটে উঠেছে। ঘুমন্ত চোখে ক্লান্তি আর বিষাদে বিস্মিত, যেন সে নিজে এক বিষাদনী। জানালা দিয়ে ছুঁয়ে আসা এক ফালি চাঁদের আলো মুখে পড়েছে, মায়াবী সেই ভঙ্গিকে আরো উজ্জ্বল করে তুলেছে। ইশরাকের ঘোর কেটে গেছে। চট করে উঠে বিছানায় শটানভাবে শুয়ে পড়ল। মনে মনে নিজেকে প্রশ্ন করছে, আমি এসব কি করছিলাম? শরতের ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। এ যেন কোমল সিগ্ধ থমকে যাওয়ার মতো পরিবেশ। পাখির কিচিরমিচির ডাকে কোয়েলের ঘুম ভেঙে গেল। আলমারি থেকে একটা গোলাপি রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আধ ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। এবার একবার ইশরাককে ভালো করে পর্যবেক্ষণ করলো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উঁকি মেরে দেখলো সকলে এখনো ঘুমিয়ে আছে। খান বাড়িতে তো সকাল সকাল কেউ ওঠে না। কোহলি রান্নাঘরে ঢুকে সবকিছু মোটামুটি খুঁজে নিল, নাস্তা রেডি করতে লাগলো। কায়রা খানম ঘুম থেকে উঠে অবাক হয়ে ডাইনিং টেবিলে সাজানো নাস্তা দেখছে। রান্নাঘরে এসে দেখলো সব কিছু গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কোহলির শাড়ির আসলে কোমর বেঁধে কাজ করছে। পেছন থেকে কারো স্পর্শ অনুভব করে হকচকিয়ে ফিরে দাঁড়ালো। আমতা আমতা কণ্ঠে বলে উঠল, আপনি? কায়না খানম হাসলেন। মা, তুমি এত সকাল সকাল এই গায়ে নাস্তা রেডি করে ফেলছো, অথচ আমি টের পর্যন্ত পেলাম না। বলো, আমায় ডাকলে না কেন? কোহলি কাতুমুচু করে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। সংকোচ মিশ্রিত কণ্ঠে বলো, কেউ ঘুমালে তাকে বিরক্ত করতে নেই। আচ্ছা, আপনার ছেলে সকালে চা নাকি কফি খায়? কায়রা খানম পুত্রবধূর মাথায় হাত রেখে প্রশ্ন করলেন। শাশুড়ি হয়েছি বলে কি আমাকে মা ডাকা যাবে না? তুমি শুধু আমার ছেলের বউ নয়, মেয়ের মতো। আমি চাই আমায় মা বলে সম্বোধন করো, তাহলে আমি খুব খুশি হব। আমাকে এইটুকু আবদার রাখবে কি? কোহলি অস্পষ্ট স্বরে ডেকে উঠল, মা। কায়রা খানম ছোট্ট কোহলিকে বুকে জড়িয়ে নিলেন এবং মাথায় হাত বুলিয়ে দিলেন। খান বংশের নববধূ ছোট্ট মেয়েটি নিষ্পাপ শিশুর ন্যায় শাশুড়িমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে প্রশান্তিতে ওর বুকটা ভরে গেছে। দু চোখ ফেটে অঝোর অশ্রু বের হতে চাচ্ছে, কিন্তু কোহলি নিজেকে শব্দ করে আবেশের চোখ জোড়া বন্ধ করে রেখেছে। এই প্রথমবার মায়ের মমতা পেয়েছে, কারোর বুকে ঠাঁই পেয়েছে। ইচ্ছে করছে হাউমাউ করে কাঁদতে, জড়িয়ে থাকা মানুষকে চিৎকার করে প্রশ্ন করতে, আমায় এইভাবে রোজ একবার জড়িয়ে ধরবেন কি? কিন্তু কোহলি তা করল না। শাশুড়ির বুক থেকে মাথা তুলে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। কায়রা খানম ছেলের বউয়ের কপালে আলতো করে ভালোবাসা পরশ সেঁকে দিলেন। তারপর হাসি মুখে বললেন, মা, ইশরাক রোজ সকালে এক কাপ কফি খায়। কোহলি তৃপ্তির হাসি নিয়ে কফি বানাচ্ছে। শাশুড়ির পাশে দাঁড়িয়ে দেখছে ছোট্ট হাতে মেয়েটা কত দ্রুত ও সাবলীলভাবে কাজ করছে। একমাত্র ছেলের জন্য উপযুক্ত বউ বেছে নিয়েছে। এই গর্বে কায়রা খানমের বুক ভরে গেল।